সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় যেটা ত্রিপুরা সরকারি কর্মচারীদের ডিএ এবং অনিয়মিত যে কর্মচারী আছে তাদের নিয়মিতকরণ নিয়ে সরকারের টালবাহানা। বর্তমানে কেন্দ্রীয় সরকারের অধীনে যারা কাজ করে কর্মচারী আছে তাদের ডিএর পরিমাণ 50% অর্থাৎ 50% হারে তারা ডিএ পাচ্ছে, কিন্তু বর্তমানে রাজ্য সরকারে যারা কর্মচারী আছে তারা 25% ডিএ পাচ্ছে। অর্থাৎ ডিএ সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী যত শতাংশ ডিএ পাচ্ছে, স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা তার অর্ধেক শতাংশ মাত্র ডিএ পাচ্ছে। অর্থাৎ এখানে 50% কম ডিএ পাচ্ছে, যেটা বলা হয় 25%, সেদিকে 50%, এন প্রায় অর্ধেক, ঠিক আছে, অর্ধেক ডিএ কম পাচ্ছে। আগের একটা রীতি ছিল বছরে 2বার ডিএ ঘোষণা করা, জানুয়ারিতে একবার ডিএ দেওয়া হতো, জুলাইতে একবার ডিএ দেওয়া হতো। অর্থাৎ গত 6 বছরে যদি এই রীতি মেনে নেওয়া হতো তাহলে টোটাল 12বার ডিএ দেওয়ার কথা ছিল, কিন্তু মাত্র 4বার ডিএ দিয়েছে। গত 6 বছরে 4টা কিস্তি দিয়ে দেওয়া হয়েছে, আর বাকি কিস্তি দিয়ে দেওয়া হয়নি। সেই ডিএ বঞ্চনা তো আছেই। অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা যে সুযোগ সুবিধা পাচ্ছে, স্টেট গভর্নমেন্টের কর্মচারী সেই সুযোগ সুবিধা পাচ্ছে না। কিন্তু সেন্ট্রাল ও স্টেটে একই সরকার প্রতিষ্ঠিত, তারপরও আমরা ধরে নেই সরকার চেষ্টা করছে নিজের সাধ্যমতো, যেহেতু স্টেট গভর্নমেন্টের নিজস্ব কোনো ইনকাম নেই, সেই সাধ্যমতো কিছু শতাংশ দিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সবাই পেয়েছে। কিন্তু ত্রিপুরার যে অনিয়মিত কর্মচারীরা আছে, যারা স্যালারি কম, যারা 5,000, 6,000, 7,000, 8,000 টাকা বেতনে চাকরি করে, তারা কি সেই ডিএর ভাগ পেয়েছে? তারা কি ডিএ পেয়েছে? তারা কি রেগুলার হয়েছে? এখানে একটা কথা কি ছিল, আমাদের যে ভিশন ডকুমেন্টের যে কথাটা ছিল সেখানে বলা হয়েছিল রেগুলারাইজ কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়ি। 10 নম্বর পয়েন্ট ছিল রেগুলারাইজ কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়ি, এবং তার যে ডিটেলসে ছিল পেজ ওয়াইজ রেগুলারাইজেশন অফ অল কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়ি ওয়ার্কিং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্টে যেসব আমাদের কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়িরা কাজ করে তাদের পেজ ওয়াইজ অর্থাৎ স্টেপ বাই স্টেপ তাদের রেগুলারাইজেশন করা হবে, কিন্তু সেটা কিন্তু করা হয়নি। হাইকোর্টে কি ছিল, হাইকোর্টে রায় এসেছিল, আমরা স্বাস্থ্য দপ্তরে জিডিএ একটা পোস্ট আছে, জেনারেল অ্যাটেন্ডেন্ট যেটা বলা হয়, সেই জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট পোস্টে যারা আছে, এখানে 416 জন আছে, তারা স্টেপ বাই স্টেপ বঞ্চিত হয়ে আছে। সর্বশিক্ষা শিক্ষকরা সেম ক্যাটাগরিতে বঞ্চিত হয়েছে। অঙ্গনের কর্মী হেল্পাররা যারা গ্র্যাজুয়েটির যে একটা ন্যূনতম একটা গ্র্যাজুয়েটি চেয়েছিল, যেটা হাইকোর্ট তাদের দিয়েছে, সেটা কেড়ে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। পাম্প অপারেটররা এখানে দিয়ে পাচ্ছে না, আশা কর্মীরা দিয়ে পাচ্ছে না, বনমিত্র কর্মীরা দিয়ে পাচ্ছে না। জায়গায় জায়গায় প্রত্যেকটা স্টেপে রেগুলার কর্মচারীরা বঞ্চিত হলেও তারা পার্সেন্টেজটা অনেকটা কম। রেগুলার কর্মচারী ঠিকঠাক পাচ্ছে, কিন্তু যারা স্বল্প বেতনের কর্মচারী, যারা স্বল্প বেতন পায়, স্বল্প বেতনে সংসার প্রতিপালন করে, তাদের দিকে সরকারের একবার নজর দেওয়া দরকার, তাদের বেতনের দিকে নজর দেওয়া দরকার। এসপিওরাদের হাইকোর্টের রায় দিয়ে দিয়েছে, তাদের সমকাজের সময় 7,000 টাকা বেতন একটা ফ্যামিলি কি চলে আজকের দিনে? এসপিওরা মাত্র 7,000 টাকা বেতন পাচ্ছে। 7,000 টাকা বেতনে মা বাবা খরচ কেমনে চলবে? নিজের খরচ, নিজের সংসারের খরচ কিভাবে? বাচ্চা টাচ্চা দিন দিন বড় হচ্ছে, তাদের পড়াশোনা করে 7,000 টাকা দিয়ে কি হয়? একটা সংসার প্রতিপালন হয়? একটা ডেইলি লেবার বা মিস্ত্রি কাজ করলেও তো আজকে দিনে 12 থেকে 15,000 টাকা মাধ্যমে রোজগার করা যায়। এখানে 7,000 টাকা বেতন, কিন্তু কাজ করতে হচ্ছে কনস্টেবলের বেতন 30,000 টাকা, কাজ করতে হচ্ছে হোমগার্ডের বেতন 18,000 টাকা। একটা সিকিউরিটি গার্ড, প্রাইভেট সংস্থা একটা সিকিউরিটি গার্ডও আজকের দিনে 12 থেকে 15,000 টাকা বেতন পায়। আর তারা আরক্ষা দপ্তরে, হোম ডিপার্টমেন্ট এত গুরুত্বপূর্ণ দায়িত্ব, কিন্তু তাদের বেতন মাত্র 7,000 টাকা। বাকিরাও আর আসছে স্টেপ বাই স্টেপ। প্রথম স্বাস্থ্য দপ্তরের গল্পটা একবার আমরা জানার চেষ্টা করি। স্বাস্থ্য দপ্তরে টোটাল 416 জন জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট পদে কর্মরত। তারা রেগুলার জন্য সরকারের কাছে বারবার দাবি জানিয়ে আসছিল। তাহলে অনেক বছর ধরে কাজ করছে, অনেক বছর ধরে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। যখন তারা সরকারের কাছে গেল, সরকার থেকে বারবার তাদের তাড়িয়ে দেওয়া হলো। তখন তারা হাইকোর্টে গিয়েছে। হাইকোর্টে 2021 সনে একটা রিট পিটিশন করে। হাইকোর্ট থেকে রিট পিটিশনটা
8/2 রিট মামলায় একক বিচারপতি 8/2/2022 জিডি নিয়মিত বছর রাজ্য সরকারকে সিদ্ধান্ত দেয় নিয়মিত সহায়কে জিডিদের সমকাজে সমবেতনের পরামর্শ দেয়। রেগুলার না করো, কিন্তু তারা সমকাজে সমবেতনের একটা পরামর্শ দেয় যে তাদের পাশাপাশি স্টাফরা যে ধরনের বেতন পাচ্ছে ওই ধরনের বেতন না, তাদের কিছুটা কাছাকাছি বেতন দাও, তাদের বর্তমান দ্রব্য মূল্যের মূল্য যে বৃদ্ধি পেয়েছে ওই বাজারে যেতে তারা মানে 4টা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে, সংসারকে যাতে ঠিকঠাক প্রচলন করতে পারে, অ্যাটলিস্ট এই ধরনের মানে খাদ্যর কথা হচ্ছে, বস্ত্র বাসস্থান তো দূরের কথা, এই বেতন তো হবেই না, শুধু খাদ্যর কথা বলা হচ্ছে, সেটা দেওয়া হচ্ছে না। কিন্তু এখানে বারবার কিন্তু ভীষণ ডকুমেন্টে বারবার উল্লেখ করা হয়েছিল এই ঘটনাটার কথা। সর্বশিক্ষা শিক্ষকরা তাদের কি বলা হয়েছিল, তাদের যখন তারা 18 নির্বাচন পাক মুহূর্তে যখন বিভিন্ন জায়গায় তারা নিয়মিত প্রশ্ন আগের সরকারকে মানে বিরুদ্ধে আন্দোলনে বসেছিল, তখন সেখানে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিবেকানন্দ দেব থেকে শুরু করে সুদীপ প্রেমমন্ত্রী থেকে শুরু করে সবাই সেখানে গিয়ে তাদের অনশন ভাঙার জন্য জল পর্যন্ত খেয়েছিল, জুস পর্যন্ত খাইছিল। তখন কি মায়াকান্নাটা কেনেছিল যে সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলারেশন আমরা করব, আমরা আসবো, সর্বশিক্ষা আসার সাথে সাথেই স্টেপ বাই স্টেপ পেজ বাই পেজ সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ এখানে করে দেব। কিন্তু সেই ডিসিশন কিন্তু আদৌ অধরা। গত 4 মাস আগে এসপিউ প্রথম শ্রেণীর নাগরিক, স্টেপ বাই স্টেপ তারা হোম ডিপার্টমেন্টে কাজ করছে, তাদের বেতন কত? 7,079 টাকা। হাইকোর্ট তারা সবাই গিয়েছে। সবচেয়ে বেশি একতা অনিয়মিত কর্মচারীদের ভিতরে যাদের ভিতরে আছে তারা হলো এসপিউ। তারা সবাই কি গিয়েছে, সেই যে সেই বঞ্চনার ইতিহাস ক্যাসেট নিয়ে হাইকোর্টে গিয়েছে। সিঙ্গেল বেঞ্চ তাদের দিকে তাকায়নি, কিন্তু ডাবল বেঞ্চ তাদের দিকে ছিল। ডাবল বেঞ্চ সরাসরি তাদের পক্ষে রায় দিয়েছে, বলেছে 4 মাসের ভিতরে মানে জুলাই মাসের ভিতরে তাদের কি করতে হবে, সমকাজে সমবেতন দিতে হবে। বলেছে হোমগার্ডের বেতন 18,000 টাকা, সিকিউরিটি গার্ডের বেতন 12,000 প্লাস, আমরা স্টেট গভর্নমেন্টের ডিআরডব্লিউ গ্রুপ ডি কর্মচারীদের বেতন 12,000 প্লাস। তারা কেন 7,000 টাকা বেতন পাবে? তাদের কি সংসার নেই? তারা কি এই ধরনের কাজ করছে? বাকিরা যে ধরনের কাজ করছে তারা তো সেম ধরনের কাজ করছে। আর এই হোম ডিপার্টমেন্টে জব করা মানে কি, সপ্তাহে যে রবিবার, অনেকে রবিবারটা পর্যন্ত ছুটি পায় না, রবিবারটা দৌড়িয়ে তাদের যেতে হয় মানে কাজ করার জন্য। তো তারা এত কম স্যালারিতে কেমনি চলবে? তাদের কথা কি চিন্তা করার দরকার নাই? সেই রায়টা একদম পারফেক্ট রায় হাইকোর্টে দিয়েছে। এখনো জুলাই মাস পর্যন্ত সময় আছে। জুলাই মাসের ভিতরে যদি আমাদের স্টেট গভর্নমেন্ট সেই রায়টা না মানে বা না কার্যকর করে, আমাদের কাছে তৃতীয় অস্ত্র আছে হাইকোর্টে গিয়ে মানে আমাদের যে রায় দেওয়া হয়েছিল আমাদের রায় মানিনি, আদালত অবমাননার কেস আবার ঠকতে পারবে সেই স্পিউজনরা। তখন সরকার হয়তো ঘুম ভাঙবে, তখন দৌড় শুরু হয়ে যাবে, মায়াকান্না শুরু হয়ে যাবে। তখন দেখবে তোমরা ঠিক পাবে, তোমরা জয় সামনে, তোমাদের যুদ্ধ করে তোমরা জয় পেয়েছো। শেষ যে জয়টা বা শেষ তোমাদের স্যালারি হাইকের বিষয়টা, সেটা যুদ্ধ করেই তোমাদের অর্জন করতে হবে। তোমার জীবনটা একটা যুদ্ধ। এইভাবে তোমরা যেভাবে একতা মেনটেন করে, যেভাবে সরকারের পক্ষে বিপক্ষে যেভাবে তোমরা আন্দোলনে বা হাইকোর্টে গিয়েছো, সেই হাইকোর্টেই তোমাদের শেষ অস্ত্র, হাইকোর্টেই একটা শেষ দেখে ছাড়বে। কারণ হাইকোর্টের রায় অবমাননা মানে বিরাট বড় ব্যাপার, এটা কিন্তু মানতে হবে। যদি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় তাহলে তো খুবই দুঃখজনক ব্যাপার। যেমন অঙ্গনের কর্মী যারা আছে তাদের কি হয়েছে, তাদের হাইকোর্ট থেকে রায় দিয়েছে যে তাদের কি করা হবে, গ্র্যাজুইটি দেওয়া হবে, লিভ স্যালারি দেওয়া হবে। কিন্তু গ্র্যাজুইটি লিভ স্যালারির বিষয়টা যখন হাইকোর্টে রায় দিয়েছে, সরকার কি করেছে না, অঙ্গনের কর্মী হেল্পারদের তো গ্র্যাজুইটি লিভ স্যালারি দেওয়া যাবে না, তাদের তো গ্র্যাজুইটি লিভ স্যালারি দেওয়ার মতো টাকা নেই। কি করি, চলো সুপ্রিম কোর্টে যাই, এটা বেআইনি রায় দিয়েছে, এই রায় আমরা মানবো না। কি চলে গেল, সুপ্রিম কোর্টে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। মানে অঙ্গনের কর্মী হেল্পারদের সরকার নাকি এটা যুদ্ধ করে গ্র্যাজুইটি ডিসিশনটা পেল, সরকার এটা দেবে না, সুপ্রিম কোর্টে চলে গেল। সর্বশিক্ষা শিক্ষকদের জন্য মায়াকান্না ছিল, যখন হাইকোর্টের রেগুলেশনের কথা বললো তখন তাকে দিল না, চলে গেল। এসপিওদের বেতন সমকাজের সমবেতন বা জিডিএ কর্মচারীদের সমকাজের সমবেতন সিদ্ধান্ত দিল, মানলো না, সুপ্রিম কোর্টে চলে যাবে, হাইকোর্টের ডাবল বেঞ্চে চলে যাবে। মানে কর্মচারীদের সুযোগ সুবিধা দিতে এত সমস্যাটা কোথায়? আমি উচ্চ শ্রেণীর কর্মচারীদের বলছি না, যাদের ন্যূনতম বেতন মাসে 5,000, 6,000, 7,000 টাকা,
তাদের যে সুযোগ সুবিধা দিতে সমস্যা কোথায়? বিভিন্ন স্কুলে, বিদ্যাজ্যোতি স্কুলে মিউজিক টিচার, আর্টস টিচার, ডান্স টিচার, থিয়েটার টিচার নিয়োগ করা হচ্ছে। বেতন কত? 6,000 টাকা। সুইপার, ক্লিনার, গ্রুপ ডি কর্মচারী নিয়োগ করা হচ্ছে ওইসব স্কুলে, বেতন কত? 4,000 টাকা। 4,000 টাকা দিয়ে কি হয়? একটা ফ্যামিলি চলতে পারে? 6,000 টাকা তো শিক্ষকের বেতন, 6,000 টাকা দিয়ে ফ্যামিলি চলতে পারে? ডেইলি 200 টাকা। একটা হাজিরা কর্মচারী কাজ করলে ডেইলি কত টাকা পায়? একটা প্রাইভেট সংস্থায় কাজ করলে ডেইলি কত টাকা পায়? বিভিন্ন শপিং মলে কাজ করলে কত টাকা পায়? বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করলে কত টাকা পায়? বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে কাজ করলে কত টাকা পায়? 6,000 টাকা বেতন পায়। একটা দোকানে থাকলে কত টাকা বেতন? একটা অ্যাকাউন্টসে জব করলে কত টাকা বেতন? রিসেপশনিস্ট জব করলে কত টাকা বেতন? এটা তো প্রাইভেট সেক্টর জব বলো, 6,000 টাকা বেতনে কাজ করতে হচ্ছে। আমি শুধু তাদের কথাই বলছি, তাদের স্যালারি কম। আপনার রেগুলার কর্মচারীদের কথা বেশি বলছি না, তারা মোটামুটি একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে। কিন্তু ওই যে অনিয়মিত কর্মচারী আছে, তাদের সুযোগ সুবিধাটা দেওয়ার কোথায়? 2023 নির্বাচনের পূর্বে সরকার 12% দিয়ে দিয়েছিল। সেই ডিএর ছিটেফোঁটা ভাগ কিন্তু অঙ্গনের কর্মীরা, আশা কর্মীরা, পাম্প অপারেটররা, এসপিওরা, বনমিত্ররা, সর্বশিক্ষা শিক্ষকরা সবাই কিন্তু ছিটেফোঁটা পেয়েছিল। মানে 12% ডিএর সাথে সাথে তারাও কিন্তু কিছু টাকা পেয়েছিল। কিন্তু বর্তমান যে লোকসভা নির্বাচনে 5% দিয়ে দেওয়া হয়েছে, সেই ডিএর জন্য কিন্তু বেতন বাড়েনি। আগে 12% দিয়ে দেওয়ার সময় যেমন পাম্প অপারেটরের বেতন কিছুটা বৃদ্ধি করা হয়েছিল। মানে ডিডাব্লিউএস বা পঞ্চায়েত ডিপার্টমেন্টে পাম্প অপারেটরের কাজ করে, সেই পাম্প অপারেটরের বেতন 12% দেওয়ার পর কিছু বৃদ্ধি করা হয়েছিল। 6-7 হাজার টাকা বেতন কীভাবে চলবে একটা পাম্প অপারেটরের সংসার? তাদের দিয়ে দেওয়া হচ্ছে। যারা মানে কম বেতন তারা দিয়ে পাচ্ছে না, যারা বেশি বেতন তারা পাচ্ছে, কম বেতন তারা পাচ্ছে না। অঙ্গনওয়াড়ি কর্মচারীদের বেতন, যারা শিক্ষক 8,000 টাকা, যারা অঙ্গনে হেল্পার তারা 5,000 টাকা। তাদের কি দিয়ে প্রাপ্য ছিল না? তারা দিয়ে পাচ্ছে না। 80,000, 50,000, 1 লাখ তারা কিন্তু দিয়ে পাচ্ছে, তারা কিন্তু দিয়ে পাচ্ছে না। আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের মানে শিশু বা গর্ভবতী মায়েদের সেবার জন্য তারা নিয়োজিত, তাদের কি ভাতা বৃদ্ধি পেয়েছে? দিয়ে পেয়েছে? পেয়নি তো। ছোট বাচ্চারা যারা পড়াশোনা করায়, আমাদের ছেলে মেয়েদের ছোটো মানে একদম হাতে করি করায় অঙ্গনওয়াড়ি কর্মী, তারা কি দিয়ে পেয়েছে? তারা দিয়ে পায়নি তো। এসপিও জওয়ানরা যারা আমাদের সুরক্ষার জন্য বিভিন্ন পুলিশ স্টেশনে নিয়োজিত, তারা কি দিয়ে পেয়েছে? পাইনি তো। আমরা যারা জল সরবরাহ করে, আমরা যারা জল খাই, জলই জীবন, যেই পাম্প অপারেটররা, তারা কি দিয়ে পেয়েছে? পাইনি তো। যারা আমাদের শিক্ষক, আমাদের সমাজে মেরুদণ্ড, যারা শিক্ষকতার চাকরি করছে সর্বশিক্ষা, তারা কি দিয়ে পেয়েছে? পাইনি তো। তাহলে অনিয়মিত কর্মচারীরা কোথায় গেল? তাদের ডিএর পাঠটা কোথায় গেল? বিভিন্ন দপ্তরে ডিআরডব্লিউ, পিটিডব্লিউ, কন্টিনজেন্ট ওয়ার্কার আছে, তারা সবাই আশা নিয়ে ছিল যে নির্বাচন বা ইটার পর আফটার নির্বাচন কি করা হবে, তাদের নিবেদন করা হবে, বিষয়টা সেটাই ছিল। কিন্তু 2018-তে আসার পরপরই কি করে দিল, যে একটা নোটিফিকেশন জারি করে দিল যে ডিআরডব্লিউ, পিটিডব্লিউ আর রেগুলার করা হবে না, সেটা তুলে নিল, গভর্নমেন্ট তুলে নিল। আগের গভর্নমেন্ট আগে যেটা বলা হয়েছিল 10 বছর একজন ডিআরডব্লিউ কাজ করলে ওকে রেগুলেশন করার সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু গভর্নমেন্ট সেটা আসে কি করলো, সেটা তুলে নিল। মানে ডিআরডব্লিউ, পিটিডব্লিউ আর কোনদিন রেগুলেশন করা হবে না। ভীষণ ডকুমেন্ট 18 আগে ছিল, সরকার প্রতিষ্ঠিত হলে তাদের রেগুলেশন করা হবে। 18 নির্বাচনের পর বলল সরকার প্রতিষ্ঠিত হয়েছে, রেগুলেশন ক্যান্সেল। আগে যেটা রেগুলেশন নোটিফিকেশন বা রেগুলেশন নিয়ম ছিল সেটাই ক্যান্সেল। মানে প্রতিষ্ঠিত হওয়ার আগে এক নিয়ম, প্রতিষ্ঠিত হওয়ার পরে আরেক নিয়ম। ফিক্সড পে কি? ফিক্সড পে তুলে দেবে। ফিক্সড পে এখনো দ্রুতগতিতে চলছে। বছরে চাকরির প্রথম 5 বছর ফিক্সড পেতে কাটিয়ে নাও। স্যালারি কম, যখন বেতন বা টাকার বেশি দরকার তখন স্যালারি কম, জীবনে সেই 5টা বছর হারিয়ে দাও। তাই সেই ডিডিএডব্লিউ, পিটিডব্লিউ বা কন্টিনিউ ওয়ার্কারটা তো আশা নিয়ে বুক বেঁধেছিল যে তাদের কথা চিন্তা করা হবে। স্বাস্থ্য দপ্তরের টিএলএম পোস্টে বা এনএচএরএম পোস্টে প্রচুর সংখ্যক কর্মচারী আছে, তারা কন্ট্রাকচুয়াল কাজ করছে। মানে 1 বছর পর পর তাদের কি করা হচ্ছে, তাদের যে অ্যাপয়েন্টমেন্টটা সেটা বৃদ্ধি করা হচ্ছে। মানে 1 বছর পর আমার চাকরি থাকবে কিনা সন্দেহ আছে। তাদের সেই ডিএর পার্সেন্টেজ নাই, তারাও তো কন্ট্রাকচুয়াল ওয়ার্কার। সেখানে তো বলা হয়েছিল কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের নিয়মিত করবে। তবে এডিসি প্রশাসনকে ধন্যবাদ দেওয়া উচিত। এডিসি প্রশাসন একটা নিয়োগের একজন ডিআরডব্লিউ কর্মীকে বর্তমান নিজের সাধ্যমতো নিয়মিত করার চেষ্টা করছে। যদিও এটা নিয়ে অনেকটা সরকার ব্যাকফুটে গিয়েছে, কারণ
একই ডিপার্টমেন্টে বা একই স্টেটে 2 রকম নিয়ম চলছে। এডিসিতে যেটা নিয়মিতকরণ করা হচ্ছে, আমরা স্টেটে কিন্তু সেটা মানে আমাদের রাজ্য সঙ্গে কমিশন কিন্তু সেই সুবিধাটা পাচ্ছে না। এরপর যেমন এই হোমগার্ড তারা মোটামুটি একটা ঠিকঠাক বেতন পাচ্ছে, তাদের সাথে ওই এসপিও জনদের বেতনটা বৃদ্ধি করে নিলে যথেষ্ট হতো। আমি বলছি 5% দিয়ে দেওয়া, 12% দিয়ে দেওয়া, আমার তো সামর্থ্য নেই, আমার তো ইনকামটা কম, সরকারের তো ইনকাম কম, সরকারের নিজস্ব ইনকাম নেই, ডাবল ইঞ্জিন হলেও তো উপর ইঞ্জিনও থেকেও টাকা আসছে না। তাহলে আমার এই সাধ্যমতো আমাদের চলতে হবে। সাধ্যমতো চলতে গিয়ে সবাইকে নিয়ে চলাটা আমি বলি বেটার। যারা 5,000, 7,000, 8,000 টাকা স্যালারি পায় তাদেরও আমাদের সঙ্গে নিয়ে চলতে হবে, তাদেরও যাতে বেতন বৃদ্ধি করতে পারি সেইভাবে চলতে হবে। তোরকে বললে স্টেট গভর্নমেন্ট কম হচ্ছে 5% দিয়ে দেওয়ার না জায়গায় আমি 4% দিয়ে দিই, তাহলে 1% দিয়ে কিন্তু প্রচুর টাকা, 1% দিয়ে 100 কোটি টাকা, ঠিক আছে? তো এই 100 কোটি টাকা দিয়ে আমি আমার যে অনিয়মিত কর্মচারী আছে তাদের একটা সাম্মাসিক কিছু ভাতা বৃদ্ধি করতে পারি। তারাও তো একটা ফ্যামিলি আছে, যাদের বেতন বেশি তাদের বেতন দিন দিন বাড়তে থাকবে, আর যাদের বেতন কম তাদের দিন দিন বেতন বাড়বে না, কিন্তু দ্রব্যমূল্যের বাজারে তাদেরও তো চলতে হবে। এখন দেখার বিষয় এসপিও জওয়ানরা যে হাইকোর্টের রায় পেয়েছে সমকাজের সমবেতন, এটা এই মাসে কার্যকর হয় কিনা। অঙ্গনের কর্মীদের যে হাইকোর্টে জয় হয়েছে, তাদের জিত হয়েছে, তাদের যে তারা গ্র্যাজুইটি পাবে, যেটা সুপ্রিম কোর্টেও তারা জিতবে কিনা। জিদে কর্মচারীরা যেটা সিঙ্গেল বেঞ্চে রায় পেয়েছিল যে তারা সমবেতন, তারা জিতবে কিনা। যারা সর্বশিক্ষা শিক্ষকরা যাদের রেগুলেশন বিষয়টা হাইকোর্টে দিয়েছিল, তাদের রেগুলেশন না করে একটা অন্যরকম স্কিম চালু করে দিয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী, সেই স্কিমের উপর ভিত্তি করে তারা পুনরায় রেগুলেশনের জন্য তারা লড়বে কিনা। আশাকর্মীরা, অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা আছে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল পাম্প অপারেটররা, তারা যা জিডিএ কমেছে, তারা ওই সরকার যে 5% দিয়ে নির্বাচনের পূর্বে দিয়েছিল, নির্বাচন শেষ হয়েছে, তাদের কথা চিন্তা করে ওই যে 5% দিয়ে একটা পার্ট তাদের দেওয়া হবে কিনা। প্রতি বছর জুলাই ও জানুয়ারি মাসে আগে 2বার দিয়ে দেওয়া হতো, এই রীতি তো অনেকদিন আগে উঠে গেছে, বর্তমান সময় জুলাই জানুয়ারিতে দিয়ে দেওয়া হয় না, জুলাই মাস চলে এসেছে, আবার দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হবে কিনা, নাকি ডাকডোল পিঠে ইনক্রিমেন্টের কথা হবে। ইনক্রিমেন্ট একটা অধিকার, হাইকোর্ট জজ কোর্ট সবখানে ইনক্রিমেন্ট একটা অধিকার, এটা কর্মচারীদের প্রাপ্য। প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হবে, সেটা ডাকডোল পিঠানোর কিছু নেই, সেটা গল্প করার কিছু নেই, সেটা অনায়াসেই সবাই পেয়ে যাবে, সেটা নর্মাল ব্যাপার। সেটা যদি অ্যাডভার্টাইজমেন্ট করা হয় দিয়ে না দিয়ে, তাহলে কি আর করা যাবে। আমরা আছি, আমরা থাকব, আমাদের জন্য সরকার যাতে থাকে, সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি, সরকার যাতে আমাদের চিন্তা করে, এটাই দেখার বিষয়। আমরা ত্রিপুরা সরকারের বঞ্চিত কর্মচারী, আমরা অনিয়মিত কন্ট্রাকচুয়াল ফিক্সড পে ডিআরডব্লিউ পিটিডব্লিউ কর্মচারী। ধন্যবাদ সবাইকে। স্টাডি অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।